নমস্কার বন্ধুরা, চলো যাই ফিরে ছোটোবেলায়। তোমাদের সবাইকে স্বাগত। আমি কাকলি। আজ আমি তোমাদের শোনাবো বিকাশ সরকারের গল্প উল্টানো ফটোগ্রাফ। গুয়াহাটির কিছু বাড়িওয়ালা অত্যন্ত খারাপ প্রকৃতির। ভাড়াটেদের এতটুকু সুযোগ সুবিধা দেয় না, অকারণে দুর্ব্যবহার করে। ফলে 1 বছরে 2বার বাড়ি বদল করতে হলো আমাকে। ট্রান্সফার হয়ে কোচবিহার থেকে গুয়াহাটি আসার পরেই শুরু হয়েছে গৃহবিভ্রাট। প্রথম বাড়িটা ছাড়তে হয়েছিল বাড়িওয়ালার ছেলের উৎকট আওয়াজের পশ্চিমী গান শোনার তাণ্ডবে। সারা দিন কানের পাশে শব্দদূষণ চলে। আমার বই পড়া লাটে উঠে গিয়েছে। ছেলেটি 12 ক্লাসে 3বার ফেল করেছে। চতুর্থবারও যে একই গতি হবে সে বিষয়ে আর সন্দেহ কি। একদিন তাকে বললাম, ভাই, গান শোনা সেটা ভালো কথা, শব্দটা একটু কম করো, আমার ডিস্টার্ব হয়। ছেলেটি পরিষ্কার জানিয়ে দিল, বাড়িটা ছেড়ে দিন। আমি থ হয়ে দাঁড়িয়ে রইলাম। পরদিন ওর মা এসে আরও 2 কথা শুনিয়ে বললেন, এ মাসেই বাড়ি ছাড়ুন, ভাড়াটে আবার এত বড় বড় কথা কেন? ছেড়ে দিলাম। উঠলাম এই কাহিলিপাড়ার বাড়িতে। এখানে শব্দ টব্দ খুব একটা নেই, বেশ নিরিবিলি। আমি 2 মাসেই 13-14টা বই মগজে চালান করে দিয়েছি। কিন্তু সমস্যা হলো জলের। রানিং ওয়াটার বলে মাসে 200 টাকা বেশি দিই, কিন্তু সকাল সন্ধে যখনই কল খুলি না কেন, টপ টপ করে 8-10 ফোঁটা জলের বেশি পাই না। সকালেও কল টিপে টিপে জল তুলি। সারাদিন ব্যাংকের লেজার সামলে সন্ধেবেলা ফিরে এসেও ফের বালতি নিয়ে কলতলায় ছুটতে হয়। সেদিন খুব রাগ হলো। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে ডোরবেল টিপলাম। বাড়িওয়ালা বাইরে এসে বললেন, কি চাই? জল। জল? এখানে জল পাবেন কোথায়? 200 টাকা করে ফি মাসে জলের জন্য দিই, কিন্তু জল পাই 8-10 ফোঁটা। একদিনও বালতি ভরল না। সে কি মশাই, জল তো আমি রোজই দিচ্ছি। আরও তো ভাড়াটে আছে, কই, তারা তো কমপ্লেন করে না কখনো। চলুন আমার কিচেনে, 1 ফোঁটাও জল নেই। এখন রাত 8টা বাজে, এখন জল পাবেন কোথায়? জল আমরা দিই সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। এন্তার জল। জলের ব্যাপারে কোনো কার্পণ্য নেই আমার। সে সময় তো আমি ব্যাংকে থাকি, জল ধরবো কি করে? কখন কাকে ধরবেন আর কখন কাকে ছাড়বেন সেটা তো আপনার ব্যাপার। জল ধরার জন্য লোক রাখুন, নইলে ঘর ছাড়ুন, আমি কালই টুলেট লাগিয়ে দেব। পরদিনই গেটে টুলেট লেখা ছোট্ট বোর্ডটা ঝুলছে দেখতে পেলাম। লোকটির অসভ্যতায় আমি স্তম্ভিত। কেমন মানুষ এরা! ব্যাংকে সকলেই আমার চেয়ে বয়স্ক। বন্ধু বলতে সায়ন, ওকে সব কথা খুলে জানালাম। মুখই দেখতে ইচ্ছে করে না এদের। আজ পেলে আজই ওই নরক ছাড়ব। সায়ন বলল, দেখি কি করা যায়। পরদিন বলল, কাহিলিপাড়ার আশেপাশে কোথাও ঘর পেলেই তোমার সুবিধে না? ওখান থেকে ব্যাংকটা কাছে, কিন্তু একান্তই যদি না পাও তাহলে আমাদের বাড়িতে একটা রুম আছে, খুবই ছোট রুম, সঙ্গে ছোট একটা কিচেনও, ওটাই উঠতে পারো। সেক্ষেত্রে তোমাকে একটু বেশি জার্নি করতে হবে। তুমি একবার ফাঁক বুঝে দেখে এসো। আমার তখন যা পাই তাই খাই অবস্থা। বললাম, দেখা দেখির কি আছে ভাই, তুমি আছো তো, চিন্তা কি? সায়ন বলল, না না, দেখে নেওয়া ভালো, পরে এই রুম নিয়ে না বন্ধুত্ব বিচ্ছেদ হয়।
আমি ঠিকানা লিখে দিচ্ছি, তুমি এক ফাঁকে গিয়ে দেখে এসো। আমি তো কাল ডিব্রুগড় চলে যাচ্ছি। আমার বোন সোহাকে তো চেনোই, আমি বলে রাখবো। তুমি নিশ্চিন্তে দেখে এসো। ও একটা কাগজে ওদের পাঞ্জাবাড়ির ঠিকানাটা লিখে দিল। এমনই কপাল, ঠিক পরের দিনই আমাদের সিকিউরিটি গার্ড শ্রীকান্ত একটা বাড়ি দেখিয়ে আনলো ব্যাংক ছুটির পর, এবং সেটা কাইলিপাড়াতেই। সবচেয়ে সুখের কথা এই যে বাড়ির মালিক ও বাড়িতে থাকেন না। আমার বেশ পছন্দও হলো, কিন্তু সেটা এক্ষুনি পাওয়া যাবে না। বর্তমানে যে ভাড়াটে আছে সে চলে যাবে 30শে ডিসেম্বর। আমি 1 জানুয়ারিতে সেখানে ঢুকতে পারবো। শ্রীকান্তকে বললাম, সবই তো হলো শ্রীকান্তদা, কিন্তু সায়নকে বলি কি করে? বেচারা খুব খারাপ ভাববে আমাকে। শ্রীকান্ত বলল, হ্যাঁ, কাজ করুন, আপনি কাল পরশু গিয়ে দেখে এসে বলুন যে ঘরটা আপনার পছন্দ হয়নি। ব্যাস। সায়নবাবু খুব ভালো মানুষ, রাগ করবেন না। দুদিন অবশ্য যাওয়া হলো না। আসলে শ্রীকান্তর দেখানো ঘরটি বেশ ভালোভাবে মনে ধরেছে। অত দূর পাঞ্জাবাড়িতে দেখতে যেতে ইচ্ছে করছে না। কিন্তু সেদিনই ডিব্রুগড় থেকে সায়নের ফোন এলো। তোমার খারাপ কিছু হয়নি তো? এখনও রুমটা দেখতে গেলে না যে? আমি অজুহাত খাড়া করি, আসলে এত টায়ার্ড থাকি না, কি বলবো। সায়ন বেশ রাগ করে বলল, তাহলে না করে দাও, আমরা তো কাউকে না কাউকে ভাড়া দিতেই হবে। সায়নের ক্ষোভ বুঝে বলি, ঠিক আছে ভাই, আজই যাব। সায়ন বলল, দেখে নিতে দোষ কি, পছন্দ না হলে নেবে না। যাওয়ার আগে 22234745 এই নম্বরে ফোন করে সোহাকে জানিয়ে দিও। ব্যাংক থেকে বেরোতে বেরোতে সন্ধে হয়ে এলো। ব্যাগ থেকে সোয়েটার বের করে পরে নিলাম। তারপর মোবাইল থেকে সায়নের বাড়ির নম্বরে রিং করলাম। রিসিভার যিনি তুলেছেন তার গলার স্বর বেশ বয়স্ক, একটু ভারীও, কিন্তু ভাঙা ভাঙা। সোহা আছে? সোহা তো নেই, ও একটু মায়ের সঙ্গে প্রাগজ্যোতি কালচারাল কমপ্লেক্সে গিয়েছে রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে। আপনি কে বলুন তো? আমি বিতত মজুমদার, সায়নের কলিগ, বন্ধু। বিতত? হ্যাঁ হ্যাঁ, তোমার কথা তো সায়নের কাছে খুব শুনি। তোমার তো একটা রুম দেখতে আসার কথা ছিল। আপনি? আমি সায়নের বাবা। নমস্কার কাকাবাবু, আসলে আমি আজই যেতে চেয়েছিলাম। এসো না, সোহা নেই তো কি হলো, আমি দেখিয়ে দেব। তবে চা করে খাওয়াতে পারবো না। ভদ্রলোক খুব হাসলেন। পল্টন বাজার থেকে পাঞ্জাবাড়ি যেতে 1 ঘন্টা লেগে গেল। বাস থেকে যখন নামলাম তখন সন্ধে 7টা। শীতকালে 7টা মানে বেশ রাত, তাও আবার গুয়াহাটি। এখানে রাত 9টা হলেই সব দোকানে ঝাঁপ পড়ে যায়। বোমাবাজির ভয়ে রাস্তা শুনশান হয়। শহর চলে যায় আর্মি, সিআরপিএফ আর পুলিশের দখলে। গুয়াহাটির এই শহরতলিটা এমনিতেই বেশ নির্জন, একটা অন্ধকারাচ্ছন্ন ভাবও আছে, ফলে গা ছমছম করে আমার। ঠিকানা অনুযায়ী স্টপ থেকে 2টো গলি পরেই রাজুরাভা পথ। রাজুরাভা নিশ্চয়ই কোনো বড় মাপের মানুষ, কিন্তু তার নামাঙ্কিত পথটি ভাঙাচোরা, কঙ্কালসার,
যত্রতত্র খানাখন্দ, স্ট্রিট ল্যাম্পও একটাও নেই, বেশ অন্ধকার, লোকশূন্য। দুপাশে নম্বর দেখে দেখে এগিয়ে যাচ্ছি। বাঁকের মুখে হঠাৎ এক ছায়া মূর্তি। ভদ্রলোককে ডেকে বললাম, দাদা, সায়ন চক্রবর্তীর বাড়িটা চেনেন? অন্ধকারে ভদ্রলোকের চেহারা বোঝা যাচ্ছে না, শুধু কণ্ঠস্বর শোনা গেল, ব্যাংকে চাকরি করে তো? আমি হ্যাঁ বলায় ভদ্রলোক বললেন, এখান থেকে ঠিক 4 নম্বর বাড়িটা, গেটে লেখা দেখবেন চক্রবর্তী নিবাস। গেটের দুপাশে দুটো পাইন গাছ আছে। ভদ্রলোককে ধন্যবাদ জানিয়ে আশ্বস্ত হলাম এই ভেবে যে যাক, বাড়িটা পাওয়া গিয়েছে অন্তত। অন্ধকারে তো বাড়িগুলোর নম্বরই পড়া যাচ্ছে না। এ পাড়ায় মনে হচ্ছে এখন লো ভোল্টেজ চলছে। গুয়াহাটিতে এটা প্রায় হয়, ইলেকট্রিসিটি থাকে কিন্তু ভোল্টেজ এত কম থাকে যে বাল্বগুলো টিমটিম করে জ্বলে। ইলেকট্রনিক চোখ ছাড়া এ শহরে টিউবলাইট জ্বলেই না। কিন্তু 4 নম্বর বাড়িতে এসে দেখা গেল সেটা খুঁতখুঁটটি অন্ধকারে ঢাকা, অথচ দুপাশের দুটো বাড়িতেই মৃদু আলো আছে। সেই আলোতেই গেটের ওপর আবছা লেখা দেখলাম চক্রবর্তী নিবাস। তবে পাইন গাছ দুটোকে আলাদা করে চেনা যাচ্ছিল না। মনে হচ্ছিল অন্ধকারের দুটো উঁচু স্তূপ। গেটটা বেশ বড় সড়ো, সুরকি দেওয়া রাস্তার দুপাশে ফুল গাছ, প্রশস্ত বারান্দার দুপাশে অনেক টব, সেসবে নানান গাছগাছালি গুল্ম। অভ্যাসবশত ডোরবেলটা টিপে দিলাম, যদিও পর মুহূর্তেই ধাক্কা দিতে দিতে রাখলাম, কাকাবাবু, কাকাবাবু। 2-3 বার ধাক্কা দেওয়ার পরেই দরজাটা খুলে গেল। মাংকি ক্যাপ মাথায়, পরনে পাজামা, গায়ে জড়ানো একখানা নাগা শাল। কাকাবাবু বেরিয়ে এলেন। কে? বিতা তো এসে গিয়েছ? হ্যাঁ কাকাবাবু, পাক্কা 1 ঘন্টা লাগলো সিটি বাসে। এসো এসো, একটু বসে নাও। ড্রয়িং রুমটা বেশ বড়, সায়নের রুচি আছে বলতে হবে। মোটা বেশ লম্বা একটা মোমবাতি জ্বলছে। আমি সোফায় বসে পড়লাম। একটু ক্লান্তও বোধ করছিলাম। কাকাবাবু উল্টো দিকের সোফায় বসলেন। চেহারাটা বেশ সুন্দর, মুখটা অসম্ভব ফর্সা, ক্লিন সেভেন। তবে কেমন যেন একটা বিষাদ মাখানো সেই মুখমণ্ডল। আমি ঘরটা দেখছিলাম। দেওয়াল ঘেঁষে বড় টিভি, পাশে ফ্লাওয়ার ভাস, পূব দেওয়ালে 2খানা পেন্টিং, দক্ষিণ দেওয়ালে একটা ফটো উল্টে রাখা। কেন? কে জানে। উল্টে না রেখে ফটোখানা সরিয়ে ফেললেই তো হয়। মিছিমিছি ফটোটা উল্টে রেখে ঘরের সৌন্দর্য নষ্ট করার মানে কি? তোমাকে তো বাবু কিছু খাওয়াতে পারবো না। কিচেনের ব্যাপারে আমি বড় অজ্ঞ। না না, খাওয়ার কি আছে? সোহার ওর মা থাকলে অবশ্য তোমাকে না খাইয়ে ছাড়তো না। ওদের ফিরতে ফিরতে অন্তত 10টা বাজবে। তখন তুমি আর কাহিলি পাড়ায় ফিরতে পারবে না। কাকাবাবুর কণ্ঠস্বরটা কেমন যেন খসখসে, একটা হাঁপানির ভাবও আছে মনে হয়। উঠে দাঁড়িয়ে বললেন, চলো ঘরটা আগে দেখিয়ে আনি, তারপর দুদণ্ড কথা বলা যাবে। রিটায়ার্ড জীবন তো, কেউ এলে
ভালো লাগে। তুমি মোমটা নিয়ে আমার পিছু পিছু এসো। আমি মোমটা নিয়ে কাকাবাবুকে অনুসরণ করলাম। ফের বারান্দায় এসে পূব দিকে সিঁড়ি বেয়ে নেমে একটু টার্ন নিয়ে মূল বাড়ির পিছন দিকটায় একটা ছোট্ট কামরার দরজা ঠেলে ঢুকতে হলো। কাকাবাবু ভিতরে গিয়ে আরেকটি দরজা খুলে বললেন, এটা কিচেন। রুমগুলো ছোটই, তবে একা থাকার পক্ষে যথেষ্ট। কথাটা মিথ্যে নয়। ছোট কিন্তু চমৎকার ঘর। কিচেনটাও দারুণ। বড়সড় 4 পাল্লার কাঁচের জানলার ওপারে মনে হয় সবজি ক্ষেত। অন্ধকারে সাদা ফুলকপিগুলো জেগে আছে। কাকাবাবু হাসলেন। ইলেকট্রিসিটি থাকলে ভালো মতো সব দেখতে পারতে। পছন্দ হলো? বেশ তো, আমার জন্য পরম শান্তির। ফের কাকাবাবুর পিছু পিছু ড্রয়িং রুমে ঢুকে মোমটা রেখে সোফায় বসলাম। উল্টানো ফটোটাই শুধু বড় দৃষ্টিকটু লাগছে। কাকাবাবু উল্টো দিকে মুখোমুখি বসে লাল ও কালো স্ট্রাইপের চাদরখানা ভালো মতো জড়িয়ে নিয়ে বললেন, ঘরটা সম্পর্কে সায়ন তোমাকে কিচ্ছু বলেনি? বলেছে। কি? অ্যাটাচড বাথ নেই, বাথরুম পিছন দিকে। তবে ওটা কোনো সমস্যা হবে না। না না, তা নয়, কোনো উপদ্রবের কথা বলেনি? আমি একটু মনে করার চেষ্টা করলাম। না, সায়নের সঙ্গে বস্তুত ঘরটা নিয়ে কোনো কথাই হয়নি। ও শুধু দেখে যেতে বলেছিল। আমি একটু চিন্তিতও হলাম। চমৎকার ঘর, এতে আবার উপদ্রব কি? কাকাবাবু ফের প্রশ্ন করলেন, কিছুই বলেনি? না তো। এটা সায়ন খারাপ করেছে। আগে ভাগে বলে দিলে তো আর ঝামেলা হয় না। তাছাড়া ও তো তোমার বন্ধুও বটে। আমি একটু ধন্দে পড়লাম। কি হতে পারে? কিসের উপদ্রব ওখানে? জিজ্ঞেস করলাম, কিসের উপদ্রব? একটু খুলে বলুন তো কাকাবাবু। তুমি ভূত বিশ্বাস করো? মানে অতৃপ্ত আত্মায় বিশ্বাস আছে? আমি এবার হেসে উঠি শব্দ করেই। তারপর হাসতে হাসতেই বলি, না কাকাবাবু, আমি হাই স্কুল থেকে ওসবে ডরাই না। কেন, ও ঘরে ভূত প্রেত কিছু আছে নাকি? কাকাবাবুর মুখখানা সহসাই ফ্যাকাশে বিবর্ণ আরও সাদা হয়ে এলো। আমার এই সশব্দ হাসি তিনি খুব একটা পছন্দ করলেন না বলে মালুম হলো। তার কঠোর মুখমণ্ডলই তার প্রমাণ। ওই কর্কশ মুখ আর সন্ত্রস্ত চোখের দিকে তাকিয়ে ঠোঁটের হাসি লুকিয়ে ফেললাম। কাকাবাবু একটু ঝুঁকে বললেন, হ্যাঁ, ওই ঘরে ভূত আছে। 5টা ভাড়াটে পালিয়েছে। ও ঘরেই ভূত কেন? মানে এ ঘরেও তো থাকতে পারতো। ওই ঘরেই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন এক ভদ্রলোক। ক্যান্সার হয়েছিল তার।
ডাক্তাররা জবাব দিয়েছিলেন আর বেশি দিন বাঁচবেন না তিনি। ভদ্রলোক পরদিনই ফাঁসিতে ঝুলে পরিবারকে অযথা অর্থ ব্যয়ের আশঙ্কা থেকে মুক্ত করে যান। কিন্তু তারও নিশ্চয়ই কিছু কামনা বাসনা ছিল, তাই রোজ তিনি ওই ঘরে আসেন। ভাড়াটেরা তাকে দেখতে পায় আর দেখলেই পালায়। ভেবেছিলাম সায়ন তোমাকে ঘটনাটা জানিয়েছে, এখন দেখছি তুমি কিছুই জানো না। এই প্রথম আমার শরীর শিহরিত হলো। ভূত প্রেতে আমার বিশ্বাস নেই, কিন্তু ফাঁসিতে ঝুলছে এক শব, এই দৃশ্য, এটা অত্যন্ত ভীতিকর। রীতিমতো সন্ত্রস্ত হয়ে সায়নের উপর খুব রাগ হলো আমার। এত বড় ঘটনাটা ওর কি জানানো উচিত ছিল না? আমি একটু ঘোরের মধ্যে পড়ে গিয়েছিলাম। কাকাবাবু উঠে দাঁড়ালেন। আমি তার দিকে তাকালাম। দেয়াল ঘড়িটা দেখিয়ে তিনি বললেন, 9টা বাজতে চলছে, তুমি এখন বেরিয়ে পড়ো। এরপর বাস পেতে ঝামেলা হবে। পাঞ্জাবাড়ি থেকে কাহিলিপাড়া পর্যন্ত কোনো অটো রিক্সাও তুমি পাবে না। আমি উঠে দাঁড়ালাম। বারান্দায় এসে তিনি ফের বললেন, ঘরটা নেওয়ার আগে ভেবে দেখো, তুমিও আমার সন্তানের মতোই। জেনে শুনে তোমাকে বিপদে ফেলতে চাই না। কাকাবাবু ভিতরে ঢুকে গেলেন। দরজা বন্ধ হলো। আমি গেট খুলে বাইরে আসতেই বারান্দার গেটের দুপাশের বাল্ব জ্বলে উঠল। তবে ঘরটা তখনও অন্ধকার। হুটোপুটি করে বাস স্টপে এসে শেষ বাসটায় চাপলাম। খুব শীত করছিল তখন। কদিন বাদে ব্যাংকে গিয়ে দেখি সায়ন হাজির। আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিল। আমি ওর ঘাড়ে হাত রেখে বললাম, কি হলো, মুখ বেজার কেন? কারোর উপকার করতে নেই, তোমাকে তো নয়। কি হয়েছে বলবে তো? 7 দিনেও তোমার ঘর দেখার সময় হলো না? ঘর ঘর তো আমি দেখে এসেছি, চমৎকার ঘর। সায়ন ঘুরে মুখোমুখি বসে বলল, দেখে এসেছো মানে? তুমি দেখে এলে সুহা কি বলতো না? সুহা তো তখন ছিল না, কাকিমাও ছিলেন না। ওরা রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠানে গিয়েছিলেন প্রাগজ্যোতিতে। কাকাবাবু ওই ঘরটা ঘুরিয়ে দেখালেন। অনেকক্ষণ গল্পগুজবও হলো। কাকাবাবু মানে? মানে তোমার বাবা? তুমি কিন্তু অবিকল তোমার বাবার মতো দেখতে। সায়ন চুপ করে থাকলো। আমি বুঝলাম ফাঁসিতে মারা যাওয়ার ঘটনাটাই ওকে চুপ করিয়ে রেখেছে। তুমি কিন্তু একটা খুব খারাপ কাজ করেছো সায়ন। কি খারাপ কাজ? ওই ঘরে একজন ফাঁসিতে মারা গিয়েছে, তা আমাকে বলনি কেন? ভূতে আমি ভয় পাই না, কিন্তু দৃশ্য হিসেবে ঝুলন্ত মৃতদেহ তো আদৌ মজার ব্যাপার নয়। কাকাবাবু বললেন বলেই জানলাম। সায়ন চোখ বিস্ফারিত করে বলল, বাবা বলেছেন এসব? ওই ফাঁসিতে মারা যাওয়ার কথা? হ্যাঁ, ভদ্রলোকের ক্যান্সার ছিল। ভেরি স্যাড ইনসিডেন্ট। সায়ন আর কথা বলল না। মনে হলো খুব লজ্জিত।
ও ক্যাশ কাউন্টারে গিয়ে ঢুকলো। সারাদিন আর সায়নের সঙ্গে এ ব্যাপারে কথা হয়নি। ব্যাংকে খুব ভিড় ছিল, প্রচণ্ড চাপ গেল সারাদিন। ছুটির পর বাইরে বেরিয়ে সায়ন বলল, চলো আমার বাড়ি যাবে। এখন? না না, আই ফিল সো টায়ার্ড। চলোই না, তোমাকে একটা জিনিস দেখাবো। ফাঁসিতে ঝুলন্ত মৃতদেহ। আমি হাসতে থাকলাম। ও কঠোর হয়ে বলল, ঠিক তাই, চলো। ও জবরদস্তি করে আমাকে বাসে তুলল। পাক্কা 1 ঘন্টা পর পাঞ্জাবাড়িতে এলাম। ও বলল, এবার আমাকে বাড়িতে নিয়ে চলো, দেখি সত্যিই তুমি এসেছিলে কি না। সায়ন আমার কথা বিশ্বাস করছে না দেখে হেসে বললাম, আশ্চর্য, তুমি আমার কথা বিশ্বাস করছো না এখনও? ঠিক আছে, চলো। আমি রাজুরাবা পথে ঢুকতে ঢুকতে বললাম, ওই মোড়ের পর 4 নম্বর বাড়িটা তোমাদের। নাম চক্রবর্তী নিবাস। তোমাদের ড্রয়িং রুমের টিভিটা বড় মাপের, তার পাশে ফ্লাওয়ার ভাস। পূব দিকের দেওয়ালে বড় সড়ো 2টো পেন্টিং। শিল্পীর নাম অবশ্য মোমের আলোয় দেখা যায়নি। তোমার বাবার পরনে ছিল ব্রাউন মাংকি ক্যাপ, নাগা লাল কালো শাল, সাদা পাজামা। আর হ্যাঁ, দক্ষিণ দেওয়ালে একটা ফটো ঝুলছিল, সেটা উল্টে রাখা। এর কারণ কি? সায়ন ততক্ষণ কথা শুনছিল, এবার চমকে বলল, উল্টে রাখা? কোনো ফটো ড্রয়িং রুমে নেই? ফটো কি কেউ উল্টে রাখে? দরজা খুলে দিল সোহা, চোখ নাচিয়ে বলল, এতদিনে আসার সময় হলো। সায়নের পিছু পিছু ড্রয়িং রুমে ঢুকলাম। দক্ষিণ দেওয়ালের ফটোটা ছিল যথাস্থানেই, তবে আজ আর উল্টানো নয়, রীতিমতো যত্ন করেই দেওয়ালে টাঙানো। লক্ষ্য করলাম ছবিটা কাকাবাবুর, সুন্দর মুখশ্রী, ক্লিন শেভন। তিনি হাসছেন, ছবির উপর চন্দনের আলিম্পন। আমি সামনে গেলাম। ছবির নিচে লেখা, জন্ম 12/7/1945, মৃত্যু 20/12/2000। আমার সমস্ত শরীর শিউরে উঠল, আমার চোখ যেন ঠেলে বেরিয়ে আসবে। আমি চোখ সরিয়ে নিয়ে ধপ করে সোফায় বসে পড়লাম। সায়ন আমার পাশে বসে বলল, ওই ঘরটায় আসলে বাবাই ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন। তুমি সাহসী, তাই বলার প্রয়োজনই মনে করিনি, কিন্তু বাবা এসেই সব তোমাকে খুলে বলে গিয়েছেন। আমি সায়নের পরের কথাগুলো আর শুনতে পাইনি, শুধু একটা তীরে চোরা হিমশীতল স্রোত আমার শির দ্বারা বেয়ে নেমে গেল এক অজানা ভৌতিক অতলের দিকে। কেমন লাগলো বন্ধুরা? গল্পটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো কিন্তু। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা বাজাতে ভুলো না যেন। আজ তবে আসি, আবার আসবো আগামী পর্বে অন্য কোনো গল্প নিয়ে।